পহেলগাঁওয়ের ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। যে কাশ্মীর ছন্দে ফিরছিল, যে কাশ্মীরের মানুষ তারা পর্যটনকে আশা করে বুক বাঁধছিলেন, বিপুল সংখ্যায় পর্যটকদের ভিড় হচ্ছিল সেই পহেলগাঁওয়ে। কেউ যখন মধুচন্দ্রিমা যাপন করছেন, কেউ যখন অবসর যাপন করছেন, সেই সময়ে ভয়ঙ্কর জঙ্গি হানা। এই রাজ্যেরও 3 বাসিন্দাকে আমরা হারিয়েছি এবং এই ঘটনা তুলে দিয়েছে অনেকগুলো প্রশ্ন। এরপর কি? কিছুক্ষণ আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। খুব দ্রুত জবাব দিতে চলেছে ভারত এই মন্তব্য তাঁর। তাহলে কি ফের সার্জিক্যাল স্ট্রাইক, নাকি বড় কোনো কূটনৈতিক সিদ্ধান্ত? কিসের অপেক্ষা? এই প্রশ্নই এখন গোটা দেশ জুড়ে। টিআরএফ, যারা লস্করে তৈবার ছায়া সংগঠন, তারা এই ঘটনার দায় স্বীকার করেছে। পাক হাত যে স্পষ্ট, সে বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। কারণ এই জঙ্গিরা, যে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে, যাদের আইডেন্টিফাই করা হয়েছে, সেই জঙ্গিরা পাক মদতপুষ্ট। লস্করে তৈবার ছায়া সংগঠন তো এই টিআরএফ বটেই। আইএসআই এর মদতপুষ্ট এই জঙ্গি সংগঠন কেন এই সময়ে এইরকম একটা ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটালো? তাহলে কি কাশ্মীর যে স্বাভাবিক ছন্দে ফিরছে, এটা কোথাও আটকানোটাই তাদের লক্ষ্য ছিল? পর্যটনের ভরা মরশুমে অমরনাথের রেজিস্ট্রেশন যখন শুরু হয়েছে, সেই সময় আবারও ভয়ভীতির পরিবেশ তৈরি করা। এরই পাশাপাশি যে প্রশ্ন বড় হয়ে উঠছে, যে গোয়েন্দা ব্যর্থতাও কি নয়? পুলওয়ামা থেকে কি আমরা শিক্ষা নিয়েছিলাম? যদি নিয়ে থাকি, তাহলে এই বৈসারান উপত্যকা, যেখানে পর্যটকরা, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, যেখানে বহু পর্যটক ভিড় করেন, সেখানে নিরাপত্তা বাহিনীর নজরদারি কোথায় ছিল? এই সব নিয়ে আমরা আলোচনা করব এবং যে কোনো মুহূর্তে যদি কোনো আপডেট থাকে, সেই আপডেটও আপনাদের দেব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভ্র সেন, তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ দস্তিদার, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল। আমি শুরুতে আপনাদের দেখাবো যে কিভাবে একটা ভ্রমণের যে মধুর পরিবেশ, সেটা বদলে গেল বিভীষিকায়। हमारा कश्मीर टूर का दूसरा दिन है। कल हम बोट हाउस में ठहरे थे। बोट हाउस तो बहुत अच्छा था। अब हम शिकारा राइड कर रहे हैं। Okay, don't worry. You okay? মুহূর্তে বদলে গেল নৈসর্গিক দৃশ্য। পর্যটকদের হৈ হৈ গাড়ি ধরার তাড়া, টুরিস্ট গাইডদের তৎপরতা, শাল বিক্রেতাদের হাঁকডাক, সব স্তব্ধ। জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। রক্তমাখা পর্যটকদের দেহ আঁকড়ে, পরিজনদের আর্তনাদ। পরিজনদের হারিয়ে শোকে পাথর অনেকেই। যারা প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরতে পেরেছেন, তাদের চোখে মুখেও আতঙ্কের ছাপ। আহতদের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মঙ্গলবার রাতেই কাশ্মীরে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরপর উচ্চ পর্যায়ের বৈঠক। সকালে নিহতদের শেষ শ্রদ্ধার পর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। কড়া নিরাপত্তায় যান ঘটনাস্থলেও। সৌদি সফর কাটছাঁট করে বুধবার সকালেই দিল্লি পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে সারেন জরুরি বৈঠক। ইউরোপ যাওয়ার ভিসা না পেয়ে কাশ্মীর, বিয়ের 7 দিনের মাথায় হানিমুনে গিয়ে মৃত্যু। কলকাতার ছেলে বিতান থাকতেন ফ্লোরিডায়। ছুটিতে বাড়ি ফিরে স্ত্রী ছেলেকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 27 জন, যার মধ্যে রয়েছেন বাংলার 3 বাসিন্দাও। এবছর উপত্যকায় ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। শুরু হয়েছে অমরনাথ যাত্রার বুকিংও। এই সময় জঙ্গি হামলার ঘটনা, আতঙ্কে পর্যটকরা। হামলার দায় স্বীকার দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। সামনে এসেছে হামলাকারীদের ছবি।
বুধবার ভোরে জম্মু কাশ্মীরের বারামুল্লায় অনুপ্রবেশের চেষ্টা করে 3 জঙ্গি। তাদের মধ্যে 2 জনকে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গিদের কাছ থেকে প্রচুর বন্দুক, বোমা এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। জারি রয়েছে তল্লাশি। পাহেলগাঁওয়ের মতো জায়গায় এত ভয়াবহ হামলা, বেছে বেছে পর্যটকদের হত্যা জঙ্গিদের, কিভাবে এত বড় নিরাপত্তার খামতি? হামলার সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? কিভাবে এত বড় পরিকল্পনা সফল হলো জঙ্গিদের? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। আমি প্রথমেই অভ্রর কাছে আসবো। অভ্র, আমরা দেখেছি রাজনাথ সিং তিনি বার্তা দিয়েছেন যে কোনো খুব দ্রুত জবাব দেওয়া হবে। আমরা জানি যে সিসিএস এর বৈঠক সেটা চলছে এবং যে কোনো সময়ই একটা বড় পদক্ষেপের সিদ্ধান্ত হতে পারে এমন সম্ভাবনা সেটা ক্রমশই জোরালো হচ্ছে। কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গে কিছু অপ্রিয় প্রশ্ন উঠছে যে কাশ্মীর এত দশক ধরে সন্ত্রাসবাদের দীর্ণ, ঠিকই একটা ছন্দে ফেরা আমরা দেখছিলাম যে রেকর্ড সংখ্যক পর্যটক সেখানে ভিড় করছেন, কিন্তু কোথাও কি একটা হালকা দেওয়া, কোথাও একটা গাফিলতি, কোথাও একটু আলগা দেওয়া, তার কি মাসুল দিতে হলো না? যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গাটা হয় পায়ে হেঁটে ট্রেক করে অথবা ঘোড়ায় চড়ে পৌঁছতে হয়, সেটা মোটরেবল রাস্তা নয়। সেখানে কোনো নিরাপত্তা ছিল না এবং প্রায় 30-40 মিনিট ধরে তাণ্ডব চলেছে। মভিয়াদি, প্রথমেই একটা খুব খারাপ একটা সিচুয়েশনের পরে আমরা এই নিয়ে ডিসকাশন করছি। অত্যন্ত খারাপ লাগছে, যাদের প্রাণ গেছে তাদের পরিবারের প্রতি আমাদের কন্ডোলেন্সেস। আর তার সঙ্গে এই প্রতিশ্রুতি, যেটা কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয়, এর একদম কড়ারা জবাব দেওয়া হবে, খুব শীঘ্র দেওয়া হবে। আমাদের একদম সর্বোচ্চ নেতৃত্ব, দেশের নেতৃত্ব কিন্তু এটা পরিষ্কারভাবে ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন। সেই নিয়ে দেশের মানুষ নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের মনে করতে হবে 2016 সালে জৈশে মোহাম্মদের জঙ্গিরা যখন 19 জন সোলজার্সদেরকে মেরে দিয়েছিল, তারপরে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতবর্ষ এবং প্রায় 50 জনের ওপর টেররিস্ট কিন্তু মারা যায়। তারপরে আপনি একটু এগিয়ে আসুন, 2019 সালে 40 জন সিআরপিএফ জওয়ানকে মেরে দেওয়া হয়েছিল জঙ্গিদের দ্বারা, এবং তারপর বালাকোট এয়ার স্ট্রাইক হয় অ্যাজ আ রিটালিয়েশন এবং 300 থেকে 500 জঙ্গি কিন্তু মারা যায়। এবার যেটা হয়েছে, এর জবাবটা যা হবে পুরো বিশ্ব দেখবে এবং পাকিস্তান এবং যেই শক্তিরা এই অ্যাটাকের পেছনে ছিল তারা একদম যা শিক্ষা পাবে সারা জীবনের মতো মনে রাখবে। জীবন থাকলে তবে মনে রাখবে, অবশ্য জীবন না থাকলে আর মনে রাখারও প্রয়োজন কিছু নেই। আমি আপনার প্রশ্নে একদম ডিরেক্ট আসছি যে দেখুন, কিছু কিছু রাজনৈতিক দল তারা বলছে অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 পরে নাকি ওখানে পরিস্থিতি খারাপ হয়েছে। আমি নাম করে বলছি, সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল তারা তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই বক্তব্য রেখেছে। আমি কোনো রাজনৈতিক আলোচনায় আজকে যেতে চাই না, কিন্তু কিছুজন এই ধরনের বক্তব্য রেখেছে বলে আমাকে যেতে বাধ্য হচ্ছি। আমার বক্তব্য হচ্ছে, যদি অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 পরে পরিস্থিতি খারাপ হতো তাহলে কিন্তু লোকাল কাশ্মীরিরা আজকে এই অ্যাটাকের পরে ক্যান্ডেল লাইট মার্চ করতেন না। তারা বেরিয়ে এসে এটা বলতেন না যে যা হয়েছে সেটা খারাপ হয়েছে, বরং তারা কিন্তু বলছে যারা এই টেরর অ্যাটাকটা করলো তারা ধিক্কার পাওয়ার যোগ্য। তার মানে কাশ্মীর পুরোপুরি উন্নয়নের পথে হাঁটছে। অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 পরে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে কাশ্মীর কিন্তু উন্নতির দিকে হাঁটছে। আমি জাস্ট শেষ করে নিই, জাস্ট এক লাইন দিয়ে শেষ করে নিই। কিন্তু আজকের এই যে সময়টা আমরা দাঁড়িয়ে রয়েছি, দেশকে একত্রিত থাকতে হবে, মানুষকে একত্রিত থাকতে হবে। আমাদের হিন্দু ভাই বোনেদের পরিষ্কার তাদের রিলিজিয়াস আইডেন্টিটি জেনে কালমা পড়তে পারে কিনা সেটা জিজ্ঞেস করে, তারপর প্যান্ট খুলিয়ে চেক করে তারপর তাদের মাথায় গুলি করা হয়েছে। এবং একটা সম্প্রদায় যাদের থেকে জিহাদিরা উদ্ভব ঘটায়, সেই জিহাদি শক্তি কিন্তু এই জিনিসটা করেছে। এটা কিন্তু মানুষের বোঝা দরকার। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, আর কবে গানগুলো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। জবাব দেবে, রিঅ্যাক্টিভ হবে, অনেক বেশি রিঅ্যাক্টিভ হবে। কিন্তু প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য কি করেছিল? নোটবন্দি করেছিল। 2000 টাকার নোট একদম মাটির তলায় পুঁতে দিলে সেই মহাকাশ থেকে নাকি খুঁজে পাওয়া যাবে এবং কোন সন্ত্রাসবাদীরা কোন জায়গায় কি কাজ করছে ওই 2000 টাকার নোট দিয়ে। 370 দ্বারা বাতিল করার পরে বললো যে শান্তি একদম চূড়ান্তভাবে ফিরে আসলো। আবার বিদেশিদের ওইখানে ভ্রমণ করালো, নদী লেকের মধ্যে ভ্রমণ করিয়ে দেখালো দেখো কাশ্মীর কত সুন্দর। আমরা সব মেনেছি। গত বছর জুলাই মাসে নিজে কাশ্মীর ঘুরে এসেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার বড়দারা, আমার নিজের পরিবারের লোক ওখানে রয়েছে। আমি যে কটা কথা তোমাদের বলছি, ওখানে যারা গেছিল তাদের কাছে তুমি জেনে নাও। 2 কিলোমিটার ছেড়ে দাও, 200 মিটার ছেড়ে দাও, 100 মিটার অন্তর গার্ড ছিল, 100 মিটার অন্তর গার্ড।
100 মিটার অন্তর অন্তর গার্ড থাকে। এবং চেকিং কাকে বলে, বাপরে বাপ, ভয়ানক চেকিং, প্রতি মুহূর্তে চেকিং। তাহলে একটা 40 কেউ মানে ভারতের সেনাবাহিনীর ড্রেস পরে চলে এলো, কোনো টহলদারি নেই, ওখানে ফাঁকা হয়ে পড়ে রয়েছে, তাহলে কোথায় গেল সেই সুরক্ষা? আমরা যখন শেষ করব দিদি, আমরা যখন 40 জন মারা যাওয়ার পরে প্রশ্ন করেছিলাম কি করে 350 কেজি RDX ঢুকলো, আমাদেরকে বলে দেওয়া হলো তোমরা কি সব নাকি, তোমরা নাকি রাষ্ট্রদ্রোহী। ভাই নিজে বলছে 19 জন মারা গেছে, ভাই নিজে বলছে 40 জন মারা গেছে, তার মানে মারা যাচ্ছে জবাব দিচ্ছে, মারা যাচ্ছে জবাব দিচ্ছে, আবার তো মারছে, আর কত মারবে? এক লাইন উত্তর দিতে পারি কি? এক লাইন, খুব সংক্ষেপে বাকিদের কাছে যাব। আমি একজন তৃণমূল নেতা, উনি মিনিস্টারও, তার একটা ফেসবুক পোস্ট কোট করছি, হিন্দু মেরে হিন্দু প্রেম পুলওয়ামা 2, জাগো হিন্দু ভাই জাগো, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করো, ছলচাতুরি এই বিজেপি আর না। এমএলএ হচ্ছেন সাবিনা ইয়াসমিন, যিনি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার। উনি এই ধরনের পোস্ট করে বুঝতে পেরে তারপরে কিন্তু পোস্টটা ডিলিট করেছে, মানে টিআরএফ দায়িত্ব নিচ্ছে, টিআরএফ বলছে দাঁড়ানো বলেছে, আর এরা এই নোংরা রাজনীতিতে নেমে গেছে। এটা কতদিন চলবে বলুন? আমি শুধু প্রদীপ্ত অভ্র দুজনকেই বলবো, আজকে যখন আমরা আলোচনা করছি গোটা দেশ এই মুহূর্তে শোকে ক্ষোভে ফুঁসছে। আমরা যখন আলোচনা করছি স্টুডিওতে বসে, তখন এই রাজ্যের 3 বাসিন্দা যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃতদেহ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় পৌঁছানোর কথা। তাদের পরিবার পরিজন এই বিপর্যয়ের মুখে ওই কফিনবন্দি দেহের অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক আলোচনাটা আমার মনে হয় ডেফিনেটলি কিছু প্রশ্ন আসবে, কিন্তু আমরা সবাই যেন এই পরিস্থিতির কথাটা মাথায় রেখে আলোচনা করি। আজকের দিনটা কিন্তু অন্য দিনগুলোর মতো এক নয়। আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখো, একেবারে প্রথমেই তো শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। এবং আর একটা জিনিস করার আছে, সেটা হচ্ছে তোমাদের এই আলোচনা। এই আলোচনা থেকে অন্তত ঘটনা কেন্দ্রীভূত হোক, যে ঘটনাগুলো ঘটছে ঐতিহাসিকভাবে সত্য, যেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়কে নিয়ে একটা ব্যাপক রাজনীতির আবর্তে বিভিন্ন ঘটনার বিভিন্ন ক্ল্যারিফিকেশন হচ্ছে পলিটিক্যাল পার্টিসের দ্বারা। একেবারে শুরুতে আমি বলিনি, আমার প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খার্গে জি প্রথমেই বলেছেন, এবং রাহুল গান্ধীরও স্টেটমেন্ট সম্ভবত জানো, যে আমরা অল পার্টি মিটিং চাই, কারণ আমরাও ইনভলভ হতে চাই, আমরাও সরকারের পাশে দাঁড়াতে চাই। এবং সর্বত্রভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকেরই, আমি বলছি ইভেন স্ট্যালিন, প্রত্যেকে একই কথা বলেছেন, আমরা সর্বত্রভাবে সাহায্য করছি। সুতরাং আমার মনে হয় এখানে কনফিউশন থাকার দরকার নেই, কিন্তু ঐতিহাসিক একটা পটভূমিতে আলোচনার যোগ্য। মানে কেন এই ঘটনাগুলো ঘটলো? প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা ব্যাপক সিকিউরিটি, 5 টায়ার সিকিউরিটি এবং 5 টায়ার ইন্টেলিজেন্স প্রোগ্রাম, অস্বীকার করে লাভ নেই। একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির প্রোগ্রাম বর্ডার লাইনের জন্য, একটা মিলিটারি অপারেশনসের, একটা ডিফেন্স লাইন আপে 3টে, ইনফ্যাক্ট স্টেট ইন্টেলিজেন্স, এই সবকটা মিলে কোথায় ফেল? আমি আসবো আপনার কাছে। এখানে এই প্রশ্নটাই, তার কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছি যে পাক সেনাপ্রধান আসিম মুনির তিনি কাশ্মীরকে জুগুলার ভেন তার সঙ্গে তুলনা করেছিলেন। তারপরও কি আরও বেশি আঁটো নিরাপত্তা সেটার প্রয়োজন ছিল না? নিরাপত্তার ক্ষেত্রে ডেফিনেটলি কিছু পার্টিনেন্ট প্রশ্ন উঠছে। আমি এ প্রসঙ্গে আসবো, আমি প্রসূনদার কাছে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার প্রবীর সানিয়াল, তার কাছেও যাব। তার আগে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ প্রসঙ্গে কি বলেছেন আপনাদের শোনাবো। টেররিজম ইজ এ আইডেন্টিটি। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমি প্রসূনদার কাছে আসি। প্রসূনদা, আপনি সম্প্রতি কাশ্মীর ঘুরেও এসেছেন। যে প্রশ্নটা আমাদের ভাবাচ্ছে, যে যারা কাশ্মীর সাম্প্রতিককালে ঘুরে এসেছেন তারা দেখেছেন যে 100 মিটার অন্তর সেখানে রীতিমতো সশস্ত্র বাহিনী তাদের নজরদারি। তাহলে এই জায়গাটাই বৈসরান যে মিডো,
সেখানে এরকম তাণ্ডব চললো এবং যতক্ষণ অবধি না সেখান থেকে একজন সেফ ডিস্টেন্সে এসে একজন মহিলা পর্যটক, যেটা শোনা যাচ্ছে যে তিনি যখন পুলিশের কন্ট্রোল রুমে ফোনটা না করলেন ততক্ষণ অবধি কেউ জানতে পারলো না, এবং যদি তিনি সেই সময় ফোনটা না করতে পারতেন তারপর আরও কতক্ষণ ধরে এই তাণ্ডব চলতো কেউ জানে না। অর্থাৎ ওই রকম একটা আঁটো নিরাপত্তার মধ্যে এই জায়গাটা একদম আনম্যান থেকে গেল। এক্স্যাক্টলি, প্রথমেই বলি যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেটা তুমি প্রথমেই বললে যে আজকের দিনটা একটু অন্যরকম। প্রথমেই শোকসন্তপ্ত সমস্ত যারা পরিবার আছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা, সারা দেশ আপনাদের সঙ্গে রয়েছে। উনি বলেছেন যে আমরা আর কি করতে পারি, আমি বলছি আর একটা জিনিস করার আছে, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দ্রুত হওয়া উচিত। যে প্রশ্নটা তুমি করলে আমি একদম পয়েন্টে যাব, যে কোথায় ল্যাপসটা হলো, ল্যাপস কি আদৌ হয়েছিল? ভেরি ক্লিয়ার, ল্যাপস হয়েছিল। কাশ্মীরে সেপ্টেম্বরে আমি গিয়েছিলাম, ইলেকশন ছিল, অলমোস্ট ওই সময়টা আমি ওখানেই ছিলাম এবং সাউথ কাশ্মীরে ছিলাম। ইনফ্যাক্ট অনন্তনাগ হয়ে পেহেলগাঁও যাওয়ার 2-3টে রাস্তা আছে। তুমি যদি কয়েকটা খুব বেসিক ফ্যাক্ট দেখো, ফার্স্টে তুমি বললে 20, 25 বা 40 মিনিট ধরে তাণ্ডব চলল, কোনো কুইক রেসপন্স টিম নেই, কোনো হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড নেই, সিআরপিএফ এর একাধিক ব্যাটালিয়ন ডিপ্লয়েড রয়েছে। কি করছিল? নাম্বার 2, কাশ্মীর ইজ এ প্লেস, তুমি যদি ভালো করে দেখো, যেহেতু রিসেন্ট ইলেকশন হয়েছিল, গভর্নমেন্ট এসছেন ওখানে, ঠিক আছে, অনেক দিন ধরে সেন্ট্রাল ফোর্সেস ওখানে কাজ করছে। আমি দেখলাম যে কাশ্মীরে পুলিশে যেটা হয়েছে না, দে হ্যাভ বিকাম ওভার ডিপেন্ডেন্ট অন সেন্ট্রাল ফোর্সেস। ওখানে মিলিটারি ইন্টেলিজেন্স ছিল, বিএসএফ এর জি ব্রাঞ্চ ছিল, সিআরপিএফ এর ইন্টেল ছিল, তারপরেও এতগুলো ইন্টেল কোলাপস করল। এবং মোস্ট স্টার্টিংলি আমি একটা ফ্যাক্ট বলি, আই ওয়াজ জাস্ট সার্চিং, অথেন্টিক কতটা আমি বলতে পারবো না, মনে হয় অথেন্টিক, মেটা করে দেখলাম। 20 বা 21 তারিখে অনন্তনাগের এসপি চেঞ্জ হয়েছে, নতুন এসপি না, সম্ভবত অমৃতপাল সিং। 2 দিনের মধ্যে ঘটনা ঘটলো, যেটা হয় কোন জায়গায় এখন চেঞ্জ অফ গার্ডস হয় না, নতুন লোকের বুঝে নিতে একটা সময় লাগে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এই টাইমটাই বেছে নেওয়া হলো। এক্স্যাক্টলি। সেকেন্ড পয়েন্ট, মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই মুহূর্তে ইন্ডিয়াতে, ভারতের প্রধানমন্ত্রী বিদেশে ছিলেন। আমরা কোথাও এবং আরো একটা অ্যাড করব আমি, অমরনাথের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অ্যাবসলিউটলি। এবার তুমি দেখো কোথায় মেজর ল্যাপস হচ্ছে। কেন বলছি যে যারা এটা করেছে তারা তো শাস্তি পাক, কিন্তু ল্যাপসটাকেও দেখা হোক। এই ঘটনা 2000 সালে যদি অনন্তনাগে সব থেকে বড় ঘটনা কোথায় কবে ঘটেছিল? 2000-এর মার্চ মাসে বিল ক্লিন্টনের সফরের ঠিক 4 দিন আগে একটা গ্রামে 36 জনকে হত্যা করা হয়েছিল। ইটস এ প্রেডিক্টেবল প্যাটার্ন। যখন ভারতবর্ষে কোনো কেউ আসবেন বিদেশ থেকে, যে মুহূর্তে সেই মুহূর্তে কত সিকিউরিটি উইক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এক রেসপন্স হলো না, ইন্টেল ফেল করলো, এতক্ষণ পরে বিভিন্ন সংগঠনের নাম আসছে, এরা ইনভেস্টিগেশন ডেফিনেটলি নেবে, ফ্যাক্টস দিয়ে ব্যাক করতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলছিলে তুমি, যে অসীম মনির যখন বলছেন যে কাশ্মীর জুগুলার ভেন, তাহলে বুঝতে হবে প্যাটার্নটা তৈরি হচ্ছিল একদমই। এবং আমি এখানে ব্রিগেডিয়ার সানিয়ালের কাছে আসি, যে টাইমিংটা যদি দেখি, ব্রিগেডিয়ার সানিয়াল একদিকে হচ্ছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি ভারত সফর করছেন, প্রধানমন্ত্রী তিনি সৌদি আরবিয়া সফরে, অমরনাথ যাত্রার বুকিং সেটা স্টার্ট হয়েছে, পর্যটনের ভরা মরশুম, এবং যেটা একটু আগে প্রসূনদা বললেন যে অনন্তনাগের এসপি চেঞ্জ হয়েছেন, খুব স্বাভাবিক, চেঞ্জ অফ গার্ডসের সময় একটু বিষয়টা বুঝে নিতে একটু সময় লাগে, সেই সময়টাকে বেছে নেওয়া হলো। প্রশ্ন হচ্ছে যে ইন্টেলিজেন্স ইনপুট কোথায়? নাম্বার 1, নাম্বার 2, এই যে টিআরএফ এর দায় স্বীকার করেছে, টিআরএফ সীমান্ত পেরিয়ে এলো কিভাবে? তাহলে সীমান্তে নজরদারি নিয়েও তো প্রশ্ন উঠবে। আমি শুধু স্ট্র্যাটেজিক ইস্যুস, ইন্টেলিজেন্স আর মিলিটারি কন্ডাক্ট অফ অপারেশনসের ওপরে আমি কমেন্ট করব। আমি পলিটিক্সের থেকে আমি একটু দূরে থাকি। প্রথম কথা হচ্ছে ইন্টেলিজেন্স। আমাদের যে ট্যুরিস্ট হটস্পটস আছে, যেমন গুলমার্গ, পেহেলগাম, আরও অন্য সব জায়গায়, এইখানে সবসময় একটা বেনাইন কিংবা একটা শান্ত ইন্টেলিজেন্স সার্ভেলেন্স দরকার। আমি ইসরায়েল এর সম্বন্ধে ভালো জানি, মোসাদ এর লোকেদের আমি দেখেছি।
ইসরায়েলে যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি মোসাইডের লোকেরা আর সিকিউরিটি এর লোক যাদের কাছে ওয়েপন্স আছে লুকোনো, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর যখনই হামাস কিংবা হেজবুল্লাহ যখনই ওরা অ্যাটাক করেছে, উইদিন 5 মিনিটস মোসাদ আর সিকিউরিটি ইসরায়েলি সিকিউরিটি ফোর্সেসরা রিঅ্যাক্ট করে। আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। যেখানে শ্রীনগর একটা হটস্পট টেরোরিজমের দিকে, সেখানে একটু ভালো ধরনের সিকিউরিটি কভার, ইন্টেলিজেন্স কভার দরকার। আর ইট ইজ আ 24/7 রিকোয়ারমেন্ট। এইখানে পেহেলগামে ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন হলো, কে দায়িত্ব নেবে? স্টেট গভর্নমেন্ট, না পুলিশ, না সিকিউরিটি ফোর্সেস, না সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা আমাদের বুঝে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে ফার্স্ট থিং। তারপরে সেকেন্ডটা হচ্ছে রিয়াকশন। আমরা যেটা দেখেছি টিভিতে, টেররিস্টরা 10-15 মিনিটের মধ্যে এই অপারেশনটা কমপ্লিট করে ওরা উধাও হয়ে গেল। আর যতক্ষণে আমাদের সিকিউরিটি ফোর্সেসরা রিয়াক্ট করলো, প্রায় 2-3 ঘন্টা বেরিয়ে গিয়েছে, যাতে কি দিস ইজ ইনাফ টাইম টেররিস্টদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া আর লুকোনো। যাই হোক, এখন সিকিউরিটি কোম্বিং অপারেশন চলছে। আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের রিয়াকশনটা কি, আমরা এটা কি করে জবাব দেব? আমি এই প্রসঙ্গে আসবো ব্রিগেডিয়ার সানিয়াল, একটা ছোট্ট ব্রেক আমাকে নিতেই হবে। আমি বিস্তারিত আপনার কাছে আসবো, ছোট্ট একটা ব্রেক তার আগে আমায় নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। ফের সন্ত্রাসী রক্তাক্ত কাশ্মীর। উরি পুলওয়ামা হামলার পরও নিরাপত্তায় ঢিলেমি থেকে গেছে, এমনটাই প্রাথমিকভাবে উঠে আসছে। দেখুন, जम्मू कश्मीर के खिलाफ साजिश करने वाली हर ताकत को हराना ये मोदी का इरादा है। आपके बीच में वादा कर कर जाता हूं, आतंकवाद को इतना नीचे दफन करेंगे कि कभी बाहर ना। 370 ধারা বিলোপের পর যে শান্ত কাশ্মীরের স্বপ্ন দেখিয়েছিলেন মোদি, পহেলগাঁওয়ে হামলার পর সেই স্বপ্ন ব্যর্থ বলেই দাবি বিরোধীদের। পুলওয়ামা হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা বলে দাবি। একদিকে শোক, অন্যদিকে রাগে ফুঁসছে দেশবাসী। বিগত কয়েক বছরে কাশ্মীরে আতঙ্কের ছবি বদলেছে, বেড়েছে পর্যটক সংখ্যা। তাতেই কি আত্মতুষ্টি প্রশাসনের, নিরাপত্তায় ঢিলেমি? মঙ্গলবারের হামলা আচমকা নয় বলেই দাবি গোয়েন্দাদের। সূত্রের খবর, বড় পরিকল্পনা করেই জঙ্গিরা হামলা চালায়। হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে 4 জন জঙ্গির ছবি প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলি। ষড়যন্ত্রের নেপথ্যে উঠে আসছে সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরের নাম। তিনি পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার সঙ্গেও যুক্ত। তদন্তকারীদের মতে ওই এলাকায় উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পহেলগাঁও মূল শহর থেকে 6.5 কিলোমিটার দূরে। সেই দুর্গম এলাকায় যাওয়ার উপায় হয় পায়ে হেঁটে, নয়তো ঘোড়ায় চেপে। তাই ইজি টার্গেট ছিল ভাইসরান উপত্যকা। মুহুর্মুহু গুলিতে ঝাঁঝরা হয়েছেন বহু পর্যটক। আহতের সংখ্যাটাও নেহাত কম নয়। হিন্দু মুসলমানের যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীরা, তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। সীমান্ত দিয়ে ধারাবাহিক অনুপ্রবেশ। কয়েক বছর ধরেই উপত্যকায় একাধিকবার হামলা হয়েছে। এই ছোট ছোট হামলাগুলিই কি বড় কোনো হামলার ইঙ্গিতবাহী ছিল না? কেন বিশেষ গুরুত্ব দিল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? গুরুত্ব দিলে কি পহেলগাঁওয়ে এই হামলা আটকানো যেত না? এত বড় হামলার খবর গোয়েন্দাদের কাছে কেন ছিল না? ঘটনার নেপথ্যে দায়ী গোয়েন্দা ব্যর্থতাও। 3 বাহিনীর প্রধানকে নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকেই এই হামলার জবাব দেওয়ার হুঙ্কার রাজনাথ সিং এর। भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा। मैं देशवासियों को आश्वस्त करता हूं।
কলকাতা টিভি। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, এই যে প্রশ্নগুলো, যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বিশেষ করে কিছুদিন জাস্ট আমরা সম্প্রতি যখন দেখেছি জুগুলার ভেন বলেছে জেনারেল আসিম মুনির, এবং এই যে টাইমিংটা অত্যন্ত ক্রুশিয়াল যখন জেডি ভান্স আসছেন ভারত সফরে। পাকিস্তানি জেনারেল কি বলেছেন তার জন্য একটা কিছু হয়েছে, এইটা বোধহয় সরলীকরণ হবে। পাকিস্তানের সবসময় কাশ্মীর জম্মুকে নিয়ে একটা ইস্যু ছিল, সেই ইস্যু যদি কেন ছিল সে যদি আমরা একটু এক্সপ্লোর করি সেটা বোধহয় আরও বেশি যুক্তিসঙ্গত হবে। কিন্তু আপনি যেটা বলছেন ল্যাপসের কথা, দেখুন কোনো রকমের প্রবলেম তো নিশ্চয়ই ছিল, এটা আমার কোনো আত্মতুষ্টির জায়গা নেই। কোনো রকমের প্রবলেম হয়তো হয়েছিল, সেই কারণে তো একটা ঘটনা ঘটেছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা কিছু ল্যাপস নিশ্চয়ই থেকে থাকতে পারে, সেটা কোন লেভেলে ল্যাপসটা থেকেছে সেটা যেমনি খুঁজে বার করা প্রয়োজন, তার সঙ্গে আপনি যেহেতু অভিযোগটা করছেন তার উত্তর দেওয়াটাও প্রয়োজন। আমি একদম পরিসংখ্যান তুলে দিচ্ছি। 2004 থেকে 2014 মধ্যে, মানে যখন ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার চলছিল, তখন টোটাল টেররিস্ট অ্যাটাক ইন জম্মু অ্যান্ড কাশ্মীর রিজিয়ন হচ্ছে 7238টা, মানে প্রত্যেক বছর 804টে টেররিস্ট অ্যাটাক প্রত্যেক বছর। তখন এই প্রশ্নগুলো আসেনি, এখন প্রশ্নগুলো আসছে। আর এখন আমি শেষ করে নিই, লাস্ট 10 বছরে 2014 থেকে 2024-এর মধ্যে আপনি যদি পরিসংখ্যান দেখেন, কয়েকটা ঘটনা ঘটেছে, অস্বীকার করার জায়গা নেই। ছোট বড় সব মিলিয়ে ডিক্রিজটা কত পার্সেন্ট হয়েছে শুনবেন, একদম পরিসংখ্যান 70% ডিক্রিজ ইন টেররিস্ট অ্যাটাক এন্ড সাচ ইনসিডেন্টস। আমার বক্তব্য হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ এই পরিসংখ্যানগুলো না এইসব ক্ষেত্রে খাটে না। এটা প্রয়োজনীয়, কারণ 27টা প্রাণ ঝরে গেছে, যার মধ্যে 2 জন বিদেশি নাগরিক রয়েছেন। আমাকে কাইন্ডলি শেষ করতে দিন দিদি। এই পরিসংখ্যানটা প্রয়োজনীয় কেন হয়ে উঠছে বলুন তো? কারণ কিছুজন রাজনীতিকরণ করছেন বিষয়টা নিয়ে, যেখানে দেশের সব রাজনৈতিক শক্তির আজকে একসঙ্গে আসা উচিত, কোনো ধরনের পলিটিসাইজ না করা উচিত। এটা দেশের ইস্যু, সেটা না করে যখন পলিটিসাইজ করা হচ্ছে তখন এই পরিসংখ্যানগুলো উঠবেই। এটা একদম ডেফিনেটলি দেশের সব শক্তি, সর্বশক্তি। তুমি দেখলে কংগ্রেসের বৃহত্তর নেতারা অ্যাজ ওয়েল এস আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সবাই পাশে আছেন, কিন্তু প্রশ্ন তোলাটা কি অন্যায়? সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে ও 2004 থেকে শুরু করলো, কিন্তু আমি 2000 থেকে শুরু করতে পারি। এবং এই 2000 একটা অদ্ভুত ঘটনা যে এই সময়টাতে অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট এবং খুব স্বাভাবিক অর্থে বিজেপি। আমার প্রশ্নটা হচ্ছে কি ধর্মীয় ইন্টেন্সিটি কি কাজ করে যখন বিজেপি ওখানে সিট ইন পাওয়ারে থাকে? আমি তোমাকে বলি তারপরের কথা, 1 মিনিট আমি আসছি, তারপরে বৃহত্তরভাবে 2017, 1 মিনিট, 2017 আমার প্রথম প্রশ্নটা হচ্ছে 2017 না 2017 বৃহত্তরভাবে ঘটেছে। আর তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা প্র্যাকটিক্যাল যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে ড্র্যাব স্ট্যাটিস্টিক্স এখানে কাজ করবে নাকি এই প্রশ্নটা অনেক বেশি কাজ করবে? ফর এ সেকেন্ড এই প্রশ্নটা আরো বেশি মাত্রায় উঠবে যে আমরা আমরা তো জানি পুলওয়ামা কিভাবে আমাদের সেনারা পুলওয়ামাতে তাদের আত্মত্যাগ করলেন এবং কাদের দোষে। আচ্ছা, পুলওয়ামার কেসটা ঠিক এই মুহূর্তে কোথায় সারফেস হয়েছে? তার সাথে ভোলানো কথাবার্তা, তার সাথে ভোলানো কথাবার্তা যে আমরা বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক এবং ওই এক সেকেন্ড অভ্র চন্দনদা দুজনের কাছে আসবো। আমি তার আগে একটু আপনাদের দেখাবো যে এই যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ যারা এর দায় স্বীকার করেছে, কারা এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট? 2019 সালের অক্টোবরে লস্কর-ই তৈবার এই ছায়া সংগঠন আত্মপ্রকাশ করে এবং আমরা জানি যে 2019-এর অগস্টে 370 বিলোপ হয়। এরপর এই দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট তার আত্মপ্রকাশ এবং লস্কর-ই তৈবার ছায়া সংগঠন। শুধু তাই নয়, যদি আমরা দেখি যে এই যে দায় স্বীকার করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে 85,000 ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেটা নিয়ে তাদের আপত্তি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই 370 বিলোপ পরবর্তী সময়ে কাশ্মীর যে পথে হাঁটছে সেটা নিয়ে যথেষ্ট আপত্তি এবং সেটা নিয়ে ডিস্টেবিলাইজ করার জন্য খুব পরিকল্পনা মাফিক এই ছক কষা হয়েছে। আমি এখানে একটু আসবো আপনার কাছে যে আমরা তো সাম্প্রতিক অতীতে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই সংগঠনটা তাদের অ্যাক্টিভিটি আমরা দেখেছি, তাদের একাধিক নাশকতা আমরা দেখেছি,
কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে সীমান্তে নজর, বারবার যে প্রশ্নটা উঠছে সীমান্তে নজরদারি, কারণ এরা সম্ভবত এই অপারেশন করে সীমান্ত দিয়েই পাকিস্তানে চলে গেছে, অন্তত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তাহলে তারা এলো, তারা এই অপারেশনটা করলো উইথ প্রিসিশন এবং তারা চলে গেল। এখন আমি খুব স্পেসিফিকভাবে আপনি একটা কথা জানতে চাইবো, এটা কোনো অন্য কিছু নয়, আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আই এম হোল্ডিং দেম রেসপন্সিবল ফর ওয়ান রিজন। আমি যেটা বললাম যে একটা দীর্ঘ সময় ধরে সেন্ট্রাল আইবি ওখানে কাজ করে, এখনো করছে, খুব সাইজেবল প্রেজেন্স সেন্ট্রাল আর্মির ওখানে আছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি অজিত ডোভাল। দে কল ইট ডোভাল ডক্ট্রিন, কোন ডক্ট্রিন আমরা এখনো পর্যন্ত শুনিনি। আমার প্রশ্নটা একটাই, প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক চলছে, আমরা জানি যে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক চলছে, সেইটাই জানেন ওরা সবাই। পয়েন্টটা হচ্ছে দুটো, একটাই, আপনার জয়েন্ট কমান্ড সেন্টার আছে কিন্তু এখন জেসিসি আছে, যেখানে সমস্ত জায়গা থেকে ইন্টেল সেট নিয়ে একটা জয়েন্টলি ডিল করা হয়। আমার প্রশ্নটা হচ্ছে কোনো অ্যালার্ট মেসেজ কাশ্মীরকে দেওয়া হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে? ইয়েস অর নো, এনএসএ হ্যাজ টু আনসার। দেওয়া হয়ে থাকলে ইগনোরড হয়েছে, তাহলে কে ইগনোর করেছে? আর দেওয়া না হয়ে থাকলে কেন দেওয়া হয়নি? ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন, লেট হিম আনসার। আমার প্রশ্ন হচ্ছে যে প্রসূনবাবু একজন নামকরা, নামকরা একজন পুলিশ অফিসার ছিলেন, আপনি সঙ্গে তৃণমূলের উত্তর মালদার ক্যান্ডিডেটও ছিলেন, তো আমার সব মিলিয়ে আপনার কাছে প্রশ্ন, আপনি তৃণমূলেরও জবাব দিতে পারেন না, উনি এখানে এসেছেন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে। হি ক্যান নট। তাহলে ঠিক আছে, আরেকজন যিনি তৃণমূলের প্রতিনিধি আছে, দ্বিতীয় প্রতিনিধি উনি নির্দিষ্টভাবে। আমার প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে আপনার যুক্তিটা ঠিক, আমি আপনার যুক্তি খণ্ডন করছি না, তাহলে 2021, 22, 20, 21, 22, 23-এ আল কায়েদা এবং জামাতের জঙ্গিদেরকে যে আমাদের রাজ্যে ধরা হয়েছে এবং রাজ্য পুলিশ ধরেনি, অন্যান্য রাজ্যের এটিএস এসে ধরে নিয়ে গেছে বা এনআইএ এসে ধরে নিয়ে গেছে, তো আমাদের রাজ্যের পুলিশ, এসবি, এরা কি আঙ্গুল চুষছিল? আমার এখানেও প্রশ্ন আপনার কাছে যে যেখানে টিআরএফ নিজেরা বলছে আমরা এটা দায় নিচ্ছি এবং টিআরএফ কে এখন পুরোপুরি পরাস্ত করার দিকে আমাদের এগোতে হবে, আপনাদের দলের নেত্রী সাবেনা ইয়াসমিন অন্য কথা বলছে, তো সেটা নিয়ে আপনার কি বক্তব্য? এগুলো কি মানুষকে বিভ্রান্ত করা নয়? আমি বলছি প্রসূন ব্যানার্জিকে আজকের প্যানেলে আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে, সেই রিলেটেড কোন প্রশ্ন থাকলে তুমি 100 বার করতে পারো। না, আমি দিতে দেব না। ঠিক আছে, দেবেন না, আপনি উত্তর দেবেন না, অন্যজন যিনি আছেন উনি দেবেন। আমি বলছি যখন হিন্দুদেরকে আইডেন্টিফাই করে করে প্যান্ট খুলিয়ে কালমা বলতে না পারার জন্য ওখানে মারা হলো, মাথায় গুলি করা হলো, তারপরে আমাদের সিএম এই বক্তব্য বলেন কি করে? আমাকে বলতে দিন, সিএম এই বক্তব্য বলেন কি করে যে টেররিজমের কোনো রিলিজিয়ন হয় না? খুব অন্যায় যা বলেছো। আমি শুধু একটা কথা বলছি, দিদি তুমি সীমান্ত দিয়ে শুরু করলে, কিন্তু সীমান্ত থেকে এসে ঢুকছে স্যার, যেখানে বললেন ইন্টেলটা, তাহলে অমিত শাহ যে এত বড় কথা বলেছিলেন যে আমরা এমন ভাবে এখানে ব্যবস্থাপনা করেছি যে আমরা কোন রকম ভাবে যারা আছে মানে গুনে গুনে মারবো, তাহলে অমিত শাহ কেন রেসপন্সিবল হবে না? ভাই খুব যথাযথভাবে বলেছে যে এখানকার যে সমস্যা সেখানে কেন্দ্রীয় লোকেরা এসে ধরেছে, তার মানে তো কেন্দ্রীয় লোকেরা পারে, তার মানে পশ্চিমবঙ্গে যদি বাইরের লোক ঢোকে তাহলে কেন্দ্রীয় লোকেরা পারে, কাশ্মীরে ঢুকলে পারে না, পশ্চিমবঙ্গে ঢুকলে পারে, কাশ্মীরে ঢুকলে পারে না। আর মুর্শিদাবাদে ঘটনা হলে তখন বলবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাই তোমার সময় বলবে, প্লিজ প্লিজ। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আর যদি হয়, যদি এইখানে পেহেলগাঁও হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ বলতে পারবে না, তখন বলতে পারবে না প্রধানমন্ত্রী পদত্যাগ। সত্যপাল মল্লিকের কথাটা কি? সত্যপাল মল্লিক কি বলেছিল? আমি শেষ করে দিই, ভাই ভাই প্লিজ, আমি বলছি জাস্ট ওয়ান লাইনার, ডোভালিয়ানিজম না ডুয়ালিজম? এরা ডোভালিয়ানিজমের কথা বলছে না ডুয়ালিজম বলছে, অর্থাৎ ডুয়াল পলিটিক্স এই জায়গাটায়। আমি ব্রিগেডিয়ার প্রবীর সানিয়ালের কাছে যাব। ব্রিগেডিয়ার সানিয়াল, এই যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারা এই ঘটনার দায় স্বীকার করেছে, তাদের যা অ্যাক্টিভিটি এবং তাদের যা ব্যাকগ্রাউন্ড এবং তাদের যে মূল যে শেখ সাজ্জাদ গুল, সেই শেখ সাজ্জাদ গুল থেকে শুরু করে আমরা যদি দেখি যে এই সাইফুল্লাহ কাসুরি যে এই অপারেশনের মাস্টার মাইন্ড বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এবং আসিফ ফৌজি যে এই অ্যাটাকটা, যে এই অপারেশনটাকে নেতৃত্ব দিয়েছে, এবং এমন থিওরিও উঠে আসছে যে এক সময় এই পাক সেনাতে ছিল, যে কারণে একে ফৌজি বলে উল্লেখ করা হয়। আইএসআই এর মদত, পাকিস্তানের মদত, সেটা উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকছে?
এটা কি স্পষ্ট নয় টিআরএফ এর এই দায় স্বীকার করার পর এটা স্পষ্ট নয় যে পাকিস্তানের হাত রয়েছে? দেখুন, আমি কোম্পানি কমান্ডার ছিলাম 1990-তে। আমি তখন JNK এর অবস্থা কি আমি সেটা ভালো করে দেখেছি। তখন কুপওয়ারা এ ওপেন লড়াই চলতো বিটুইন সিকিউরিটি ফোর্সেস আর টেররিস্টদের। আমি একটা গান এমপ্লেসমেন্ট নিয়ে যাচ্ছিলাম এক ফরওয়ার্ড পোস্টে। আমি যখন ঢুকছি আমি ব্রিগেডিয়ার সানিয়াল একটা কথা বলছি, আপনি কি লাইভ স্ট্রিমিং অন করে রেখেছেন? তাহলে লাইভ স্ট্রিমিংটা প্লিজ অফ করুন, এখানে প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমি সিস্টেমটা আচ্ছা, তো আমি এই অবস্থাটা ওইখানে দেখেছি। আর ওইখানে আমরা 4-5টা টেররিস্টে মেরেছি আর তারপরে আমরা ফিরে এসেছি। তারপরে আমি আমার ইউনিট কমান্ড করেছি 95 to 97। 95 to 97-এ লস্করে তৈবা আমাদের সাথে দাঁড়িয়ে যুদ্ধ করত। আর আমরা অনেক এলইটি টেররিস্টে মেরেছি ওইখানে। তখনকার অবস্থা ওই রকম ছিল। আমরা ন্যাশনাল পলিসি কি, কোন অ্যাডভাইজার ইন্ডিয়া কি বলছে আমরা কোনোদিন দেখতামও না, পড়তামও না। গ্রাউন্ডে কি হচ্ছে, ইন্টেলিজেন্স কি হচ্ছে, আমাদের ওই অবস্থা দেখে নিজের প্ল্যানিং করতাম আর অপারেশন করতাম। এই 2.5 বছরে আমি প্রায় 700-800 খানা অপারেশন করেছি। অনেকবার বুলেট প্রুফ জ্যাকেটে গুলিও খেয়েছি। কিন্তু আমাদের আইডিয়া অনেক ক্লিয়ার ছিল যে পাকিস্তান টেররিস্টদের কি করে ট্যাকল করতে হবে। এখন টিআরএফ তখনই আমার পাকিস্তান টেরর গ্রুপসে প্রায় এভরি 3-4 মাসে নতুন নতুন গ্রুপ আসতো আর তাতে 5-6 মাসে পরে 1 বছর পরে এরা উধাও হয়ে যেত। টিআরএফ হচ্ছে এরকম একটা সংস্থা। এরা জন্ম নিয়েছে বছর খানিক, এখন কতদিন টিকবে আর তারপরে এর ব্র্যান্ডিংটা কি হবে, নামটা কি হয়ে যাবে কেউ জানতে পারবে না। আমরা স্কোর শিট বানাতে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রসূন প্লিজ। আমি সরাসরি আপনাকে উত্তর দেব, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন। মৌপি আমাকে একটা ডিফাইন্ড লিমিট দিয়েছে বলে আমি আর কথার মধ্যে আমি কথা বলিও না। আপনি জিজ্ঞাসা বলেছেন যে আমি উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। হ্যাঁ ছিলাম। আমি ওই দলকে সমর্থন করি, আমি দলেরই একজন। প্লিজ আমরা আজকে একদম নিরাপত্তা অ্যাসপেক্টে আপনাকে প্রশ্ন। কিন্তু আপনি যে ভাষায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সেটা একেবারেই আনঅ্যাকসেপ্টেবল। কি আক্রমণ করেছেন আপনি জানেন আপনি কি বলেছেন? কি বলেছি আবার বলছি। এই অবস্থায় যেখানে হিন্দুদেরকে আইডেন্টিফাই করে করে মাথায় গুলি করা হয়েছে, কি করে আইডেন্টিফাই করা হয়েছে কালমা বলতে বলেছে। শুনুন না বলা হয়েছে, নাম জিজ্ঞেস করা হয়েছে, ধর্ম জিজ্ঞেস করা হয়েছে। ওখানে মুখ্যমন্ত্রী কি বললেন? টেররিজমের কোনো ধর্ম হয় না, জাত হয় না, পাত হয় না। শুনুন, হিন্দুদেরকে আইডেন্টিফাই করে মারা হয়েছে সেটা উনি বলতে পারলেন না। আমাদের বলতে দেবেন তো? বলুন এবার। আপনি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য দয়া করে করবেন না। কি আবার ইন্টারভিউ করছেন আপনি? আমি আবার বলবো এক এক করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখুন, প্লিজ উনি রেসপন্সিবল একটা পোস্ট এক্স্যাক্টলি মানবিক পোস্ট করেছেন। যেটা বললেন এই বাইরে এখানে দেখানো হলো একদম নয়। আপনি যেটা জানেন না সেটা বলবেন না। আপনি দেখুন সকাল থেকে কথা হচ্ছিল পেহেলগাম নিয়ে, কথা হচ্ছিল কাশ্মীর নিয়ে। আপনি হঠাৎ করে সেখানে এই রাজ্যে ঢুকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি বলতেন সাবিনা জাসমিন তো আপনার দল করে। দেখুন সাবিনা জাসমিন তাহলে এই কথা বললেন। আমি এই প্রসঙ্গে এটা এক সেকেন্ড না, আমি প্রসূন বাবু এবং অভ্র দুজনকেই বলছি, দিস ইজ নট দ্য রাইট ফোরাম টু ডিসকাস অল দিস। না না, আমরা আজকে অত্যন্ত আজকে যেন সেন্সিবল ওয়েতে আমরা হ্যান্ডেল করি। আমি শুরুতেও এই কথাটা বলেছি এবং আপনাদের এই সেন্সিবল হওয়ার ক্ষেত্রে দায় থাকুক বা না থাকুক, আমি এটা স্মরণ করিয়ে দেওয়াটা আমার দায়িত্ব এবং আমার বোধ, এবং আমি ওটা খুব স্ট্রিক্টলি করব। আমি অভ্র প্রত্যেকটা কথা এভাবে কথা বলা যাবে না। আমি আপনার কাছে এখানেই আসবো যে এই যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যে প্রশ্ন আমি ব্রিগেডিয়ার সানিয়ালকে করছিলাম, যে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট
এদের যে এখনো পর্যন্ত আমরা যে মোডাস অপারেন্ডি দেখেছি, যে এদের অপারেশনসগুলো দেখেছি, সেটা থেকে স্পষ্ট যে 370 ধারা বিলোপের পর থেকে নির্দিষ্টভাবে এরা অ্যাকশনে নেমেছে এবং এরা আত্মপ্রকাশই করেছে। প্রশ্নটা কি? তো আমার এখানেই প্রশ্ন যে এরপর পাকিস্তান আইএসআই এর দায় অস্বীকার করতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই সিচুয়েশনে প্রত্যেকটা শব্দ রেসপন্সিবলি বলা উচিত। আমার মনে হয় এনআইএ ইনভেস্টিগেশন শুরু করেছে, দে মাস্ট ফাইন্ড আউট কি পিছনে কে রাখা ছিল। কিন্তু এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, অন রেকর্ড কি রয়েছে। পাকিস্তানের সেনা প্রধান পরিষ্কার ভাষায় বলেছেন কাশ্মীর আমাদের জুগুলার ভেন, তারপরে এটা হয়েছে। এবং যে আউটফিট কাশ্মীরে বসে যারা অপারেট করছে, কাশ্মীরে যারা অপারেট করেছে তাদের একটা বড় বেস পাকিস্তানে রয়েছে। এটা আপাতত প্রাথমিক তদন্তে আপনারা দেখাচ্ছেন, ফেয়ার এনাফ। দ্য পয়েন্ট রিমেন্স যে আমরা তো জানি যে পাকিস্তানের সাথে আমাদের বহুকাল একটা সম্পর্ক স্ট্রেন রয়েছে, অ্যান্ড বর্ডারে এটা চলে। আমি কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত না, খুব সংক্ষেপে আমি 10 সেকেন্ডে সবার কাছে উত্তর নেব। আপনার কাছেও পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক, এটা ফরেন পলিসি বিষয়, আমি বলবো যে স্ট্রংগেস্ট পসিবল ডিপ্লোম্যাটিক মেজার্স নেওয়া উচিত। আমি তোমাকে একেবারে খুব সংক্ষেপে একদম পরিষ্কার, পাকিস্তানের সাথে এই মুহূর্তে ডিপ্লোম্যাটিক মিশন খুব অ্যাক্টিভ নয়, এটা আমরা খুব ভালো করে জানি। এট দি সেম টাইম ডিপ্লোম্যাটিক উইথড্র করাটা সম্ভব ভারতের পক্ষে কিনা এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। ডিপ্লোমাসি ছাড়ুন, যে উত্তরটা দেওয়া হবে দ্যাট উইল বি আ এপিটম ইন ইটসেলফ, কিন্তু সেটা আমরা তৃণমূলের থেকে শিখব না, যারা একদম অগ্নিবীরের মাধ্যমে দেওয়া হবে না 1,36,000 পদাতিক সেনা নিয়োগ করা হবে। তার মধ্যে আবারও বলছি যে আজকে আমি রাজনৈতিক যে কুটকাচালি সেটা অ্যালাউ করব না। আজকের দিনটা ডিফারেন্ট, গোটা দেশ এই মুহূর্তে ভারাক্রান্ত। আমরা অপেক্ষা করছি এই বাংলার আমাদের যারা বাসিন্দা ছিলেন, সহনাগরিক ছিলেন এই শহরের, তাদের মৃতদেহ এসে পৌঁছচ্ছে কলকাতায়। আমরা শুধু চাই যে সঠিকভাবে কূটনৈতিকভাবে হোক অথবা সশস্ত্র বাহিনীর মাধ্যমে যোগ্য জবাব এই জঙ্গি হামলার সেটা যেন সুনিশ্চিত করা হয়। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।